বন্ধুরা আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা যে আলোচনা করব সেটা আলো চ্যাপ্টার। গত ক্লাসে আমি আলো চ্যাপ্টার নিয়ে কথা বলেছি। আজকে তোমাদের যে বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাসগুলো কি, এই সম্পর্কে তোমাদের আজকে আমরা একটু ব্রিফিং করার চেষ্টা করব। তো আমি আশা করব সবাই মনোযোগী হয়ে ক্লাসগুলো করবে, কারণ এই সময়টার মধ্যে আমাদের পড়াশোনার কোনো বিকল্প নেই। ঘরে বসে থেকে অবশ্যই আমাদের স্টাডি করতে হবে, স্টাডিটা নিয়মিত রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব। কারণ স্কুল খুললেই আমাদের পরীক্ষার জন্য একটা তোরজোর একটা প্রিপারেশনের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। সুতরাং আমাদের যদি একটু করেও স্টাডি করি তাহলে আমাদের সেই তাড়াহুড়োটা থাকবে না। আমরা নিয়মিত ক্লাসগুলো করব। আমাদের অনলাইন ক্লাসগুলোতে তোমাদের স্বাগতম গুলিস্তান মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে ক্লাসে যারা আছো, ক্লাসগুলো যারা নিয়মিত করছো, আমার পক্ষ থেকে এবং আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ, স্বাগতম আজকের ক্লাসে। দেখো, অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারটা কি? এই অপটিক্যাল ফাইবারটা কিন্তু এখন মোটামুটি আমাদের সকলেরই এই শব্দটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা আছে। হ্যাঁ, যদিও অনেকেই আমরা বুঝতে পারি না অপটিক্যাল ফাইবারটা কি। তো আসলে অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু কাচের তন্তু, সূক্ষ্ম কাচের তন্তু। এই সূক্ষ্ম কাচের তন্তুগুলি অপটিক্যাল ফাইবার হিসেবে কাজ করে। মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় এক ধরনের তার, যেটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয়, অর্থাৎ এটাকে তুমি আঁকা বাঁকা করতে পারো। তাহলে এরকম যে তারগুলো আছে এটাকে অপটিক্যাল ফাইবার বলা হয়, সুতার মতো। আলোকরশ্মি বহনের কাজে এটি ইদানিং খুব ব্যবহৃত হচ্ছে। তাহলে আলোকরশ্মি বহনের কাজে এই তারগুলো, এই অপটিক্যাল ফাইবারগুলো ব্যবহার করা হয়। আলোকরশ্মি যখন এই কাচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। অর্থাৎ এই যে আলোকরশ্মিটার কথা বলা হচ্ছে, এই কাচতন্তুর মধ্যে যদি সেটা প্রবেশ করে তখন আলোর পুনঃ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য তার দেয়ালে পুনঃ প্রতিফলন ঘটে। এই প্রক্রিয়া চলতে থাকে আলোকরশ্মি কাচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। এভাবে এই আলোকরশ্মির এই যে আগমন চলতে থাকে। তো এতক্ষণ আমরা জানলাম যে অপটিক্যাল ফাইবারটা কি। এখন আমরা দেখব যে অপটিক্যাল ফাইবারের ব্যবহারটা। দেখো, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডাক্তাররা আমাদের বডির অভ্যন্তরীণ যে কিছু বিষয় আছে, যেমন পাকস্থলী, এই পাকস্থলীতে কোলন দেখার জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকে। তাহলে সেটা কিভাবে সম্ভব? এক ধরনের নল আমাদের এই পাকস্থলীতে ঢুকানো হয়। এই একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে এটা গঠিত। এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা ডাক্তাররা কি করে আমাদের বডির ভেতরে, অর্থাৎ আমাদের অভ্যন্তরে কি সমস্যাগুলো আছে সেটা খুব সহজে তারা তুলে আনতে পারে। তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। তারপরেও অপটিক্যাল ফাইবার আরও ব্যাপকভাবে যেখানে ব্যবহৃত হচ্ছে
সেটা হচ্ছে টেলিযোগাযোগ ব্যবস্থা। তো টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এই অপটিক্যাল ফাইবারটা টেলিযোগাযোগের ক্ষেত্রে কি করে একসাথে অনেকগুলো সংকেত সে প্রেরণ করতে পারে। তাহলে যোগাযোগের ক্ষেত্রে এটা একটা আমূল পরিবর্তন এনেছে। তাহলে এই সংকেতগুলো যতই দূরে যাক না কেন তার শক্তি কিন্তু হ্রাস পায়। সেক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এইভাবে আমরা এখন অপটিক্যাল ফাইবারটা বিভিন্ন কাজে আমাদের বাস্তব ক্ষেত্রে প্রাত্যহিক জীবনে আমরা এটা বেশি ব্যবহার করতে পারি। তারপরে আছে ম্যাগনিফাইং গ্লাস, আরেকটা টপিকস তোমাদের এই সেশনে। তো এই ম্যাগনিফাইং গ্লাসটা অর্থাৎ একটা উত্তর লেন্স, হ্যাঁ, যেটা আলোকে বিবর্ধিত করতে পারে। খুব সহজেই এই আলোকে বিবর্ধিত করার জন্য, ছোট্ট লেখাকে বড় করে দেখার জন্য, ছোট্ট একটা সূক্ষ্ম জিনিসকে বড় করে দেখার জন্য এই ম্যাগনিফাইং গ্লাসটা আমরা ব্যবহার করে থাকি। তাহলে কোনো উত্তল লেন্সের বিভাগ দূরত্বের মধ্যে কোনো বস্তু স্থাপন করে এই লেন্সের অপর পাশ থেকে বস্তুটিকে একটু বড় করে দেখার জন্য, সোজা বিবর্তিত এবং তার একটা অবাস্তব প্রতিবিম্ব দেখার জন্য এই ম্যাগনিফাইং গ্লাসটা আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এই ম্যাগনিফাইং গ্লাসটাও তোমরা দেখে থাকবে যে আমরা যদি চিত্রের মাধ্যমে সেটাকে দেখাতে চাই তাহলে দেখবা এরকম একটা জিনিস তোমাদের চোখে পড়বে। যেটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাস বলে থাকি। এটাকে বলা হয় ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এই ছোট্ট জিনিসকে স্পষ্ট দেখার জন্য এই ধরনের একটা গ্লাস আমরা ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় ম্যাগনিফাইং গ্লাস। তাহলে উপযুক্ত ফ্রেমে আবদ্ধ এই লেন্সকে বিবর্তক কাজ বলা হয়, গঠন কাজ বা সরল অনুবীক্ষণ যন্ত্র আমরা বলতে পারি। তাহলে এই যে গ্লাসটা আছে, এই বিবর্তক কাজটা, এটাকে সরল অনুবীক্ষণ যন্ত্র বলা যায়। তোমরা দেখে থাকবে ডাক্তাররা পরীক্ষার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে, এখানেও কিন্তু একটা এরকম লেন্স লাগানো আছে, যে লেন্সটাকে ছোট্ট জিনিস বড় করে দেখার জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে ডাক্তাররা যে জিনিসটা ব্যবহার করে, যে যন্ত্রটা ব্যবহার করে, এটাও একটা অনুবীক্ষণ যন্ত্র, আর এটাও একটা পরীক্ষার জন্য তারা সেটা ব্যবহার করে থাকে। আর আমরাও ছোট্ট জিনিসকে বড় করে দেখার জন্য আমরা এই লেন্সটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা দেখেছে যে সরল অনুবীক্ষণ যন্ত্র বা ম্যাগনিফাইং গ্লাস কি। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব চক্ষু। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মানব চক্ষু। এই মানব চক্ষু দেখো, মানব চক্ষুটা কতগুলো অংশ নিয়ে গঠিত। এখানে যে অংশগুলো থাকে সেটা আছে অক্ষিগোলক, তারপর আছে শ্বেতমণ্ডল, কর্নিয়া, কৃষ্ণমণ্ডল, আইরিস, মণি বা তারারন্ধ্র, স্ফটিক, উত্তর লেন্স, তারপরে অক্ষিপট বা রেটিনা।
এরপরে সর্বশেষ যেটা আছে এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার। এই অংশগুলো নিয়ে মানব চক্ষু গঠিত। এই অংশগুলো সম্পর্কে আমাদের একটু ভালো জানতে হবে, এই মানব চক্ষু সম্পর্কে একটু ভালো স্টাডি করতে হবে, বুঝতে হবে। তো এই চোখটা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম। তোমরা জানো যে মানুষের 5টা ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে এই চক্ষু হচ্ছে অন্যতম, কারণ চোখ দিয়ে আমরা দেখি। হ্যাঁ, মানব চক্ষুর কোনো বিকল্প নেই, যার দুটো চোখ নেই তার দুনিয়াতে কিছুই নেই। সুতরাং এই চক্ষু সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে এবং চক্ষু সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা থাকতে হবে। তো এখানে দেখা গেছে যে প্রথমেই যে অক্ষিগুলোকে কি চোখের কুটর যেটাকে আমরা বলে থাকি, চোখের কুটর, এই কুটরের মধ্যে এই অক্ষিগুলোকে অবস্থান। তো এই চোখের যে কুটরটা অর্থাৎ গোলাকার যে অংশটা, যে গর্তটা আছে, এই গর্তের মধ্যে এই গর্তটাই মূলত গর্তটার যে গোলাকার অংশটা আছে সেটাই হচ্ছে অক্ষিগুলো। এটি চক্ষুকুটের মধ্যে একটি নির্দিষ্ট সীমানা চারদিকে এটাকে ঘুরানো যায়। ঠিক আছে, চারদিকে তুমি ইচ্ছা করলে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তুমি দেখতে পারো, বিভিন্ন জিনিস তুমি ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারো। তাহলে এই চক্ষু কুটারের মধ্যেই ওই জিনিসটাকে ঘুরানো যায়। তাহলে চক্ষু কুটারের মধ্যে এই যে জিনিসটার অবস্থান, গোলাকার যে জিনিসটা আমরা দেখি সেটাকে বলা হয় অক্ষিগোলক। তারপর আছে শ্বেতমণ্ডল। দেখো, এটা অক্ষি গোলকের বাইরে সাদা শক্ত এবং ঘন আঁশযুক্ত একটা অস্বচ্ছ অংশ বিশেষ চোখের কুটরে অবস্থিত। দেখো, অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত এবং ঘন আঁশযুক্ত একটা অস্বচ্ছ অংশ যেটাকে আমরা শ্বেতমণ্ডল বলে থাকি। এটি চক্ষুর বাইরে বিভিন্ন প্রকার অনিষ্ট হতে রক্ষা করে চোখের আকৃতিকে ঠিক রাখার কাজে সেটা নিয়োজিত আছে। তাহলে অক্ষিগোলক গেল, শ্বেতমণ্ডল গেল। তাহলে অক্ষিগোলক, তারপরে শ্বেতমণ্ডল অর্থাৎ অক্ষিগোলকের বাইরে একটা অংশ, এটা সাদা শক্ত এবং ঘন আঁশযুক্ত একটা অস্বচ্ছ অংশ, এটাকে বলা হয় শ্বেতমণ্ডল। তারপরে আছে কর্নিয়া, শ্বেতমণ্ডলের সামনে অংশ কর্নিয়া। দেখো, তারপরে আছে কর্নিয়া। এটা ঠিক শ্বেতমণ্ডলের সামনের একটা অংশ। এই শ্বেতমণ্ডলের সামনে এই অংশটা হচ্ছে কর্নিয়া। শ্বেতমণ্ডলের এই অংশ হচ্ছে স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে একটু অধিকতর উত্তল, বাইরের দিকে চোখের বাইরের দিকে একটু গোলাকার, অর্থাৎ একটু তুলনামূলকভাবে একটু উঁচু যে অংশটা আমরা দেখি সেটাকে বলা হয় শ্বেতমণ্ডল, কর্নিয়া। তাহলে শ্বেতমণ্ডলের সামনের অংশটা হচ্ছে আমাদের এই কর্নিয়া। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রোয়েড বা কৃষ্ণমণ্ডল যেটা বলা হয়। এটা একটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত, কালো রঙের ঝিল্লি দ্বারা এটা গঠিত। এটা হচ্ছে ক্রোয়েড বা কৃষ্ণমণ্ডল। তাহলে এই কালো রঙের জন্য চোখের ভেতরে প্রবিষ্ট আলোর প্রতিফলন হয় না। তারপরে যে জিনিসটা আমরা দেখলাম সেটা হচ্ছে আইরিশ। এটি কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পদার্থ। কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পদার্থ। পদার্থটির স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের হয়ে থাকে। এই যে আইরিশটা বিভিন্ন এলাকা বেশিছে, বিভিন্ন লোক বেশিছে আমরা দেখতে পাই। কারো চোখের আইরিশটা একটু কালো, কারোটা একটু বাদামি টাইপের, কালোটা একটু নীল টাইপের, এরকম। তার মানে অংশ বিভিন্ন এলাকা বেসিস অথবা বিভিন্ন লোক বিশেষের কারণে এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়, যেটাকে আইরিশ বলা হয়।
যেমন দেখো আমাদের দেশে এরকম অনেক আছে যাদের চোখের রঙটা একটু বাদামি, যাদের চোখের রঙটা একটু হলদে হলদে দেখা যায়। আবার বিদেশি কিছু কিছু যেমন যেমন ব্রিটিশ, তারপর রাশিয়া, ওইসব দেশের মানুষের, চায়না অনেকে, এদের চোখের অংশ অনেকটা দেখা যায় যে একটু নীলাকার, হ্যাঁ, নীলচে, তাহলে এরকম হয়ে থাকে। এটা হচ্ছে আইরিশ। তারপর আছে মণি। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংস পেশিযুক্ত একটি গোলাকার ছিদ্র। কর্নিয়ার ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত মাংস পেশিযুক্ত একটি গোলাকার ছিদ্র হচ্ছে মণি বা তারণন্ধ্র। মাংসপেশি সংকোচন ও প্রসারণে তারণন্ধ্রের পরিবর্তিত হতে পারে। তারপরে স্ফটিকযুক্ত লেন্স। এটি কর্নিয়ার পিছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থ। তাহলে এভাবে আমরা দেখতে পেলাম যে অকিপট বা রেটিনা আছে আরেকটা অংশ, অকিপট বা রেটিনাও আরেকটা অংশ আছে। সেটা দেখো একটি গোলাকার পেছনে অবস্থিত একটি ঈষৎচ্ছু গোলাপি আলোগ্রাহী পদার্থ। এটা আলোটাকে গ্রহণ করে, একটি ক্যামেরার মতো আলোটাকে গ্রহণ করে। আমরা জানি যে কোনো কিছু থেকে আলো এসে আমাদের চোখে পড়লেই কেবল সেটাকে আমরা দেখি। তাহলে কোনো একটা বস্তু থেকে যখন আলোটা আসবে সেই আলোটা কোথায় পড়ে? রেটিনার মধ্যে, রেটিনার উপর পড়ে। রেটিনার উপর আলোটা পড়লেই কেবল আমরা সেটাকে দেখি। এরকম একটা অংশ পিছনের দিকে এই রেটিনার মধ্যে সে আলোটা পড়ে কোনো একটা বস্তু থেকে। এখানে একটা বস্তু ধরো, এই বস্তুটা থেকে এই রেটিনার মধ্যে যখন আলোটা পড়ে তখনই আমরা সেটাকে দেখি। তারপরে অ্যাকুয়াস হিউমার বা ভিট্রিয়াস হিউমার আছে। এখানে লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে। লেন্স ও কর্নিয়ার মাঝে, লেন্স এবং কর্নিয়ার মাঝে একটা অংশ যেটা স্বচ্ছ জেলির মতো অংশ, এই জেলির মতো অংশটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তারপরে লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশ এক প্রকার জেলি জাতীয় পদার্থের কোনো থাকে, যেটাকে আমরা ভিট্রিয়াস হিউমার বলে থাকি। তাহলে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার এই জিনিসটুকু একটু ভালো করে বোঝার চেষ্টা করো। লেন্স এবং কর্নিয়ার মধ্যে, লেন্স আর কর্নিয়া এই দুটার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, আর লেন্স ও রেটিনার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমারটা কিন্তু আলাদা আলাদা জিনিস। তাহলে একটা হচ্ছে লেন্স আর কর্নিয়ার মধ্যে, আর একটা লেন্স এবং রেটিনার মধ্যে। তাহলে লেন্স আর রেটিনার মধ্যবর্তী যে জলীয় পদার্থ, যে জলীয় অংশ থাকে, জেলির মতো জলীয় অংশ থাকে, সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। আর লেন্স এবং কর্নিয়ার মধ্যে যেটা অবস্থা থাকে এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার। তাহলে এইভাবে আমরা চোখের বিভিন্ন অংশগুলো স্টাডি করার চেষ্টা করব, এবং এটা ভালোভাবে এই চিত্রসহ, এটা চোখের চিত্র সহ তোমাকে এটা ভালোভাবে স্টাডি করতে হবে। তাহলে আমরা আমাদের এই ক্লাসগুলো আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো। আপনার ভাষা অবশ্যই এটা ভালোভাবে স্টাডি করবে। তাহলে আজকে আমরা দেখলাম যে মানবচক্ষুর গঠন, মানবচক্ষুর বিভিন্ন অংশের বিবরণ। আর দেখেছি, এখন আমরা আর যেটা দেখেছিলাম যে অপটিক্যাল ফাইবার এবং ম্যাগনিফাইং গ্লাস। তাহলে আজকে আমরা এই তিনটা জিনিস দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করলাম। তো আজকে যারা আমার সাথে ক্লাসে সম্পৃক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। এর আগে তোমাকে আমরা বাড়ির কাজ দিচ্ছি, কিন্তু বাড়ির কাজটা সবাই লিখে নিবে এবং এই কাজগুলো সবাই স্টাডি করবে। আজকের বাড়ির কাজে থাকছে অপটিক্যাল
অপটিক্যাল ফাইবারটা কি, তারপরে থাকছে অপটিক্যাল ফাইবার কি। অপটিক্যাল ফাইবারের ব্যবহার। 2 নম্বরে ম্যাগনিফাইং গ্লাস। গ্লাস কি, এটি কি কাজে ব্যবহার করা হয়? কি কাজে ব্যবহার করা হয়? 3 নম্বরে যে কাজটা থাকবে, যে মানব চক্ষু সচিত্র বিভাগ। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ আমরা একটা দুঃসময়ের মধ্যে আছি। সবাই একটু সচেতন হতে হবে। সবাই নিজে থেকে সচেতন না হলে আমরা এই মহামারী জয় করতে পারবো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।